হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। এই মুহূর্তে এখনও কোনো রান্না শুরু করিনি। এই মুহূর্তে ঠিক রান্নাঘরের অবস্থাটা কি সেটা একবার দেখাই। সবেমাত্র সবজিগুলো কাটা হয়েছে। অর্ধেকটা বাঁধাকপি ছিল, সেটা কুচিয়ে নিয়েছি। আর বাঁধাকপির তরকারিতে আলু তো লাগবেই, তার জন্য দুটো আলু মোটামুটি ছাড়িয়ে রেখেছি যাতে যেটুকু লাগবে। আর এখানে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি রয়েছে। আর মটরশুঁটি কটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে উচ্ছে কাটা রয়েছে আর কাঁচা লঙ্কা চেরা। আর এটা হচ্ছে আদা, এটা বাটা হবে। আর শসা তো কাঁচাই খাওয়া হবে। আর এখানে চালও ধোয়া হয়ে গেছে। তো রান্নাবান্না শুরু করবার আগে ভাবলাম আগে একটু চা খেয়ে নিই। তো চা করাও হয়ে গেছে। বুঝলেন তো, এই হচ্ছে অবস্থা। এটা ছাড়া একটা ছোট্ট সয়াবিনের প্যাকেট আছে, ওই সয়াবিনটাই রান্না করব। আজকে একটা বিয়ে বাড়ি আছে, কালকে বলেছিলাম না, যার জন্য কালকে অত রাত্রে গড়িয়াহাটে গেলাম। তো আজকে যেহেতু বিকেলে বিয়ে বাড়ি আছে, একবেলার মতো রান্না, তো ওই জন্যে খুব শর্টকাটে এরকমভাবেই রান্নাটা করবো আর কি। তো এবার শুরু করা যাক। আজকে সকাল থেকে আসলে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ প্রথমত এই ফোনটাতে আমার চার্জ ছিল না। চার্জ রাত্রিবেলায় দিতে ভুলে গেছিলাম, যার জন্য সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। এই এখন ফুল চার্জ হলো, তারপর এখন ফোনটা অন করলাম। চলুন এবারে রান্না শুরু করি। সবার প্রথমে করব উচ্ছের শুক্তো। অল্প একটু তেল দিয়ে উচ্ছেগুলোকে প্রথমে একটু ভেজে নেব। তেল দেখেছেন? দেখা যাচ্ছে না। এখন সবসময় খুব কম কম তেল দিয়ে রান্না করছি, তো ওই জন্য একটু নেড়ে দেবো উচ্ছেগুলো। একটু নুন আর একটু হলুদ দিয়ে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, তাহলে সুন্দর ভাজা হয়ে যাবে। এতটুকু তেল হলেও কি হবে, ভালোই ভাজা হবে। উচ্ছের সঙ্গে দেওয়ার জন্য একটা ছোট্ট আলু এরকম পাতলা পাতলা করে কেটেছি। এবারে ভাবছি কি বলুন তো, দুটো একটা বেগুনও দিই, একটু ঝোল ঝোল করে করবো তো। আর এই যে ছোট্ট ছোট্ট বেগুনগুলো কালকে এনেছিলাম, এই বেগুনগুলোকে সরু সরু লম্বা লম্বা করে দিই। আজকে আসলে ডাল করবো না ভাবছি, ওই জন্য ডালের সাবস্টিটিউট হিসেবে কিছু তো একটা ঝোল ঝোল জিনিস লাগবে। ব্যাস এটুকুই হবে। কালকে বেগুন এনেছিলাম, এই যে ছোট ছোট বেগুন, এটাকে তুলে নিই। এই দেখুন উচ্ছে ভাজা হয়ে গেছে, আর কড়াইও একদম খটখটে শুকনো। মানে ওইটুকু তেলেও কিন্তু কি সুন্দর ভাজা হয়েছে। স্বাস্থ্যকর, এইভাবেই রান্না করবেন, বুঝেছেন? কম তেলে কিভাবে রান্না করতে হয়। এখন আমি ওয়েট লস জার্নিতে আছি, তো আমি এখন খুব কম তেল খরচ করছি। কারণ উচ্ছেটা নামিয়ে নিই। এইবারে আবার তেল দিলাম, দেখুন কতটুকু। আবার ওই চা চামচ, টেবিল চামচের 1 চামচ 5 ফোড়ন। এবারে দিচ্ছি আলু। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। বেগুনটা ভাজা যাবে না, কারণ বেগুনটা যদি ভাজতে চাই না, এই যে যত সামান্য কড়াইতে তেল রয়েছে, এই তেলটাও থাকবে না, এটা আবার টেনে নেবে। ওই জন্য বেগুনটা ঝোলের ওপর দেব। এই বেগুনগুলো দিয়ে দিলাম ঝোলের ওপরে। এবারে এটা হতে থাক ভালো করে, আমি অন্যদিকে অন্যটা বসাই।
এটা হচ্ছে ব্রেকফাস্টে খাওয়ার জন্য এবং অফিসের টিফিনে দেওয়ার জন্য নোনতা সুজি রান্না করছি। তার জন্য প্রথমে সুজিটাকে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হয়, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এবারে কড়াইতে খুব সামান্য সাদা তেল দিয়েছি, কারণ পরে একটু ঘি দেব। এবারে আলুগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব দিয়েছি, আর কিছুটা মটরশুঁটি সেদ্ধ করা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব ভেজে রাখা সুজি। একটুখানি নাড়াচাড়া করেই এবারে জল দিতে হবে, আর জলটা আমি দেব যে কাপে মেপে 1 কাপ সুজি নিয়েছি সেই কাপেরই 1.5 কাপ জল আগে থেকে উষ্ণ গরম করে রেখেছি, সেই জলটাই দিয়ে দিলাম। এবারে ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে অল্প একটু সময় রান্না করতে হবে। এইভাবে জল মেপে রান্না করলে সুজি কিন্তু খুব ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। আর দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু এতে কোনো হলুদ ব্যবহার করিনি, কিন্তু টমেটো দিয়েছি বলেই কিন্তু দারুণ একটা কালার হয়েছে। আপনারা চাইলে এটাতে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে ধনেপাতা দিলাম না। ঝোল ঝোল শুক্তো হয়ে গেল। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর মেনুতেও একটু চেঞ্জ হয়েছে। মেনুতে কি বলুন তো, এটা মসুরির ডাল সেদ্ধ। ভেবেছিলাম বাঁধাকপির তরকারি করব, কিন্তু বাঁধাকপির তরকারি ক্যান্সেল, কারণ সকালবেলায় রিকির বাবা বলল হালকা অ্যাসিড অ্যাসিড লাগছে, তো কোনো রকম কপি খাবো না। সেই জন্যে আবার বাঁধাকপি কোচানোটা এখন তুলে দেব, আর আমি তাড়াতাড়ি করে একটু ডাল সিদ্ধ করলাম। এই ডাল সিদ্ধ আর উচ্ছের শুক্তো যেটা করেছিলাম, শুক্তো বলি আর ঝোল বলি, আলু উচ্ছে আলু এর বেগুন দিয়ে, ওইটা আর টক দই, ওটা দিয়েই খেয়ে গেছে। এখন তাহলে বাঁধাকপিটাকে উঠিয়ে দিই। বাঁধাকপিটা কাটাই রইল, কালকে রান্না হবে। বেকার আমার আর রিকির জন্যে, দুজনের জন্য করে কি বা হবে, তাই না? একটা কৌটো লাগবে। আমার কাছে তেমন খুব একটা বড় কৌটো নেই, এই একটাই বড় কৌটো, মানে এয়ারটাইট কৌটো যাকে বলে আর কি, এই একটাই আছে। দেখি এটার মধ্যে ধরে গেলে ভালো, আশা করি ধরে যাবে। এইসব সবজি কেটে রাখা ব্যাপারটাই আমার একদম ভালো লাগে না। টাটকা কেটে রান্না করা তার একটা টেস্ট, আর এই যে ফ্রিজে রাখবো না, এই সবজি, এই বাঁধাকপিটা সিদ্ধ হতে অনেকটা সময় নেবে। ফ্রিজে থাকলেই দেখবেন কেমন একটা শক্ত শক্ত টাইপের হয়ে যায়, মানে আমার তো একটুও ভালো লাগে না, মনে হয় যেন স্বাদটাও কমে গেল। বাবা, চেপে চেপে ভর্তি করতে হবে। বাস, এই লক বক্স বলে কিন্তু লাগাতে পারলাম, নর্মাল বক্স হলে ঢাকনাটা পটপট করে উঠে যেত। নিয়ে এলাম 2টো দুধ, সকালবেলা ভুলে গেছিলাম, তারপর পরিমলদা আসলে পরিমলদার কাছ থেকে দুধ আনালাম। আজকে দইটা শেষ হয়ে গেল, তো দই বসাতে হবে। রাত্রে যেহেতু বিয়ে বাড়ি আছে, রাত্রির বেলায় না বিয়ে বাড়ি থেকে এসে আর ভালো লাগবে না, ওই জন্যে এখনই দুধটা জাল বসাবো। এখনই দুধ জাল দিয়ে ঠান্ডা করে রাখবো, আর বিয়ে বাড়িতে যাওয়ার আগে সন্ধেবেলাতেই দইটা বসিয়ে যাব। গ্যাস জেলে দিয়েছি, একটুখানি জল দিয়ে দিলাম। যে কোনো পাত্রে দুধ জাল দিতে হলে প্রথমে কিন্তু একটু জল দিতে হয়, জানেন তো? হ্যাঁ, সবাই জানে, এটা অবশ্য ঠিকই। 1 প্যাকেট দুধই বসালাম, আর এই প্যাকেটটা রেখে দেব, কারণ 1 প্যাকেট দুধের দই যথেষ্ট। আগের দিনকে অনেকটা দই বসিয়েছিলাম, তো 3 দিন ধরে খেলাম। আজকে সকালে যখন খাচ্ছিলাম তখন না হালকা একটু টক ভাব এসে গেছিল,
আর টক দই এমনিতেই তো টক, তার উপরে যদি মানে 3-4 দিন ফ্রিজে থাকার ফলে আবার যে টকটা হয় না, ওইটা আর খেতে ভালো লাগে না। ওই জন্য 1 প্যাকেট দুধ রেখে আসি। দুধটা দুধের মতো জাল হোক, আর আমি এবারে দুপুরের জন্যে অল্প একটু নিরামিষ না, পেঁয়াজ রসুন আদা দিয়েই করবো, একটু সয়াবিন করব আমার আর রিকির মতো। ব্যাস, তাহলেই আজকের রান্না বান্না কমপ্লিট। নিয়ে আসি এই যে নিউট্রেলা প্যাকেট। বাহ, কি শক্ত! সব কাজই করতে পারি, হাত কেটে যাওয়ার পর থেকে না আমি এই কাঁচিটা ঠিক করে ধরতে পারি না। মানে এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটাতে এখনো সেইভাবে জোর আসেনি। ওই জন্য আমি দেখেন না, আমি বটি দিয়ে খুব একটা কাটি না। কারণ কি, বটি দিয়ে কাটতে হলে এই আঙ্গুলটাতে ঠেলতে হয় তো, কিন্তু এটা আমি পারছি না। কিন্তু কোনো কিছু যদি এরকম করে ধরতে হয় মুট করে এরকম, তাহলে অসুবিধা হয় না। যার জন্য আমি এখন বেশিরভাগ ক্ষেত্রে চাকু দিয়েই কাটি। এটা আমার মজবুরি এখন, কারণ চাকু দিয়ে কাটলে আমার দেরি হয়। আমি খুব একটা চাকু দিয়ে অভ্যস্ত নই তো, আমি বটির লোক। কিন্তু কিছু কিছু জিনিস আছে চাকু দিয়ে কাটা যায় না, তখন বাধ্য হয়ে আমাকে কাঁচিটা ধরতে হয়। কিন্তু কাঁচিটা একটু অসুবিধা হচ্ছে। সয়াবিনটা সেদ্ধ বসাই, এটুকু করে বেরোতে পারলে বাঁচি। প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নেব, মানে একদম চরম শর্টকাটে রান্না করব আজকে। প্রেসার কুকারে প্রথমে আলু সেদ্ধ করব, তারপরে চাইকে সয়াবিনটাও ওখানে করে নিতে পারি না, তবে সিটি দেব না সেক্ষেত্রে। চল খাই। এইসব প্যাকেটগুলোতে খুব বেশি বেশি কিন্তু থাকে না, দেখুন। মানে একবারের জন্য 4 জনের একটা ফ্যামিলিতে একদম ঠিকঠাক। এটা আমার আর রিকির পক্ষে একটু বেশিই হয়ে যাবে, কিন্তু আমি পুরোটাই সেদ্ধ করব, করে রেখে দেবো। কালকে যে কাল বা পরশু যদি চাউমিন করি তো চাউমিনে দিতে পারবো, বা যা হোক কিছুতে দিয়ে দেব। মানে সেদ্ধটা করা থাকলে অনেক কিছুতেই দেওয়া যায়। একটু ধুয়ে নিই, ধুয়ে তারপর সেদ্ধ দিই। সয়াবিন সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই একটু নুন দিতে হয়, নালে ভেতরে কিছু ঢুকতে চায় না। বাকি জিনিসগুলো কেটে নিই। হ্যাঁ, পেঁয়াজ রসুন আদা সব রেডি করে নিই। আমার আদা বাটা একদম ফুরিয়ে গেছে। এইখানে কতগুলো আদা আমি কালকে ছাড়িয়ে রেখেছিলাম, এই আদাগুলো সবার আগে কাটবো পাতলা পাতলা করে। এই আদাগুলো ছাড়ানো হয়েছে পরশুদিন, কালকে পিষতে পারলাম না, কারণ কালকে ওই যে গড়িয়াহাটে গেলাম, নাহলে কালকেই বেটে ফেলতাম। একটা দিন রয়েছে, তাতেই দেখুন কেমন কালো কালো হয়ে গেছে। কিন্তু বাটার ক্ষেত্রে এইটুকু তো ভালো না, আজকে আবার কিছুটা ছাড়ানো হয়েছে আদা। এখান থেকে সবটা এটাও চাকচাক করে কেটে নেব, নিয়ে একসঙ্গে করে পুরোটা বাটবো। এটা দেখুন কত তাড়াতাড়ি কেটেও যাচ্ছে, টাটকা তো। আজকে সকালে এটা ছাড়ানো হয়েছে। ব্যাস হয়ে গেল, এটাকে বেটে নিই।
এইটা রেখে দিলাম। কেন বলুন তো, একটা টুকরো রেখে দিতে হয়। কোনো সময় হয়তো একটু চায়ের সাথে খেতে ইচ্ছা করলো, আদা চা, তখন ওটাকে এরকম ঘষে দিয়ে দেব। কারণ আদা বেটে রাখলে সেটা দিয়ে কিন্তু চাটা খাওয়া যায় না, ওই জন্য ওটা রেখে দিলাম। হয়ে গেছে আদা দিয়ে ফাইন পেস্ট। এই দেখুন, এবারে আমার কাচের বোতল। এই যে করে রাখলাম আদা বাটাটা, এটা যে কতটা সুবিধা হয় না, মানে যারা এটা বানিয়ে এইভাবে রাখে, আদা বাটা, আদা রসুন বাটা, মানে যেমন আমি রাখি আর কি, মানে রান্না করাটা মানে কোনো ঝামেলাই মনে হবে না। আর সব থেকে বেশি লাগে কিন্তু আদা বাটা, কারণ বেশিরভাগ জিনিসেই আমরা আদা বাটাটাই খাই। রসুন আদা বাটা মাছ মাংস বা কখনো সকনো আর কি আলুর দম করলাম তখন দিলাম। আমরা আবার সব মাছে রসুন দেইও না, সেই জন্যে মেনলি আদা বাটাটা সব থেকে বেশি দরকার হয়। আর এটাই যে দিলাম, কোনো সর্ষের তেলও দিলাম না, আর কিছুই দিতে হবে না, না ভিনিগার দিতে হবে, না সর্ষের তেল দিতে হবে। এমনি এটা 15 দিন থাকবে, কালার চেঞ্জ হবে না, গন্ধটাও চেঞ্জ হবে না, একদম আদা বাটার গন্ধই থাকবে, দারুণ সুন্দর থাকবে। কারণ আমি ভর্তি ভর্তি 2 চামচ নুন দিয়েছি। নুন প্রথমত প্রিজারভেটিভের কাজ করে। আর একটা কি বলবো, নুন, আর কিছু বলবো না, এবার বেশি হয়ে যাচ্ছে তাই না। তো এটা নুন দিয়ে বাটলে পরে অনেক দিন ভালো থাকে। আর আমার তো এটা 15 দিনের কাজ, মানে 15 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কারণ আমরা আদা বাটা অনেক বেশি খাই। যাকে এটা রেখে আসি। আর এইটার মধ্যে যেটুকু লেগে আছে এইটুকুই আজকে সয়াবিনে হয়ে যাবে। এই যে লেগে আছে, এটাতেই হয়ে যাবে। রেখে আসি এটা। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এবারে সয়াবিনের মশলাপাতিগুলো একটু রেডি করে নেব। মশলা বলতে একটা পেঁয়াজ, আর দেব একটা টমেটো, তবে এগুলো আমি বাটবো না, কিন্তু এগুলো এই যে করছি, মোটা মোটা করে কাটছি। কেন বলুন তো, এগুলো মিক্সিতে দিয়ে বাটবো না। মিক্সিতে দিয়ে বাটলে না অনেকটা তেল লাগে কষানোর সময়, ওই জন্য এগুলোকে আমি চপারে দেব। হ্যান্ড চপার আছে আমার, ওটাতে দেব। এই হয়ে গেল। পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, কয়েক কোয়া রসুন, আর দেব কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা, এই একটু বেশি পড়ে গেল, এই কটা থাক, লাগলে দেব। আর আদা দিলাম না, কারণ আদা তো এর মধ্যে রয়েছে, মিক্সির বাটিটা ধুয়ে দিলেই হয়ে যাবে। এই যে ব্যাপারটা হলো, এটা কিন্তু খুব অল্প তেলে কষানো যাবে, কিন্তু এটা যদি আমি মিক্সিতে বাটতাম তাহলে একটা থকথকে ব্যাপার হতো, তাহলে ওইটা না কষানোর সময় একটু বেশি তেল লাগে। শর্টকাট রান্না করবার জন্য জিরে ফোড়ন দিয়ে চপ করা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু কষিয়ে নেব। এরপরে এর মধ্যেই সয়াবিন সেদ্ধ করাটা দিয়ে দেব, দিয়ে 2-3 মিনিট ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এই ফাঁকে আদা বাটার জলটাও দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ আলু দেব। সেদ্ধ আলু যেহেতু, সেই জন্য বেশিক্ষণ কষালে আলুটা একদম ঘেটে মানে প্যাক হয়ে যাবে, তাতে ঝোলটাও একটা কাদা কাদা মতো হয়ে যাবে। সেই জন্য আলু দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করব না, মোটামুটি 2-1 মিনিট নাড়াচাড়া করেই জল দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করলেই কিন্তু সয়াবিন মোটামুটি রেডি হয়ে যাবে। লাস্টে গরম মশলা কিংবা ধনেপাতা দিয়ে নামিয়ে দেব।
রান্না এক প্রকার হয়েই গেছে। তো আজকে হাতে সময় আছে তাই ভাবলাম বোতলগুলো একটু ধুয়ে ফেলি। ধুয়ে ফেলা বলতে একদম সাবান দিয়ে ধোয়া নয়, এমনিতে প্রত্যেক দিন জল খেতে খেতে বোতলের মুখের কাছটা না একটু গন্ধ হয়। মানে ও যতই উঁচু করে খাই না কেন একটু মাঝে মধ্যে তো মুখে লেগেই যায়, মানে ঠোঁটে লেগেই যায়। তখন কি হয়, বোতলের মুখের কাছটা একটা গন্ধ হয় এবং বোতলের ঠিক গোড়ার কাছে একটা সরসরে মতো ভাব হয়, মানে হড়হড়ে মতো হয়ে যায়। তাতে করে ওই অ্যাকোয়াগার্ডের জল অল্প অল্প করে প্রত্যেকটা বোতলে দিয়ে মুখ আটকে প্রথমে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়, তারপর আঙ্গুল দিয়ে একটু ঘষে ঘষে মুখটা পরিষ্কার করে নিতে হয়। তাহলে দেখবেন গন্ধটা একদম চলে যাবে। সব বোতলগুলো ভালো করে ধুয়ে তারপর সমস্ত বোতলগুলো ভরেও ফেললাম। এবারে মুখ আটকে একটু মুছে মুছে বোতলগুলো রেখে দেব। মানে সন্ধেবেলার আর কোনো কাজ আমি বাকি রাখবো না। তার কারণ সন্ধেবেলাতে মানে বিয়েবাড়ির জন্য রেডি হতে হবে। আর আমার তো সাজগোজ করতে প্রচুর সময় লাগে, কারণ মেকআপ করার ক্ষেত্রে আমি হলাম আনাড়ি নাম্বার ওয়ান। সেই জন্যে এক তো আমি ভালো করে করতে পারি না, তো সুতরাং আমার সময়টা একটু বেশিই লাগে। তো যাই হোক, সেই জন্যে যতটা সম্ভব সমস্ত কাজকর্ম এখনই শেষ করবার চেষ্টা করছি। তো সবথেকে বড় কাজ হচ্ছে জল ভরা, সেটাও করে নিলাম। এখন এইবারে বোতলগুলো রাখতে পারলে মোটামুটি রান্নাঘরের পর্ব শেষ হতে পারে। সয়াবিনের তরকারিটা একদম জাল করা হয়ে গেছে। এবারে ঘন ঘন হয়ে এসছে, ঝোলটা নামিয়ে দেব। আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। আর ধনেপাতাটা আমি আগে থেকে ধুয়ে একদম জল ঝরিয়ে শুকনো করে রেডি করাই ছিল, সেই জন্য এখন বের করেই কুচিয়ে দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু রেডি করা থাকলে ধনেপাতাটা যেমন অনেক দিন ভালোও থাকে, আর রান্না করবার সময় মানে ঝামেলা করতে হয় না, কৌটো থেকে বের করেই সঙ্গে সঙ্গে কেটে ব্যবহার করা যায়। তো দেখুন, সয়াবিনের তরকারি লাল লঙ্কার গুঁড়ো তো দিইনি, কিন্তু তা হলেও দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এই বেতো শাকগুলোর কি দুর্গতি দেখুন! কাল সকালে বাজার থেকে কিনেছি, সারাদিনে বাছার সময় পেলাম না বলে রাত্রিবেলায় পেপার মুড়ে দিয়ে রেখে দিলাম যে সকালবেলায় বাছবো। আজকে সকালে সেই অর্থে সময় পেলাম না। সময় পেলে তো বাছা হয়ে যেত, এবং বাছা যদি হতো তাহলে রান্নাও করে ফেলতাম। এই এখন সমস্ত রান্নাবান্না সমস্ত কাজ সেরে এখন সবগুলোকে আমি বাছলাম। তো এখন তো আর রান্না করব না, এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো কি আর করা যাবে, কালকেই রান্না হবে। আর এখানে এই যে ভাত হচ্ছে। শাকটা রেখে এলাম, রান্নাঘরও ক্লিন করা হয়ে গেছে, মোটামুটি যতটুকু সম্ভব ততটুকু ক্লিন করে নিয়েছি। এবারে চলুন স্নান টান করি গিয়ে, আজকে আবার শ্যাম্পু করতে হবে, বিয়েবাড়ি আছে। স্নান করে পুজো করা হয়ে গেছে। আর দেখুন, আজকে আমার গাছে অনেক জবা ফুল ফুটেছে। এই যে মা কালীর পায়ে দিয়েছি, এই যে হনুমানজির পায়ে দিয়েছি, তারপর মা লক্ষ্মীর পায়ে দিয়েছি, গণেশ ঠাকুরকে দিয়েছি, এই সব জবা ফুলগুলো আমার গাছের। আর এই যে দুটো কলকে ফুল শিব ঠাকুরকে দিয়েছি, এগুলোও আমার গাছের। আর এই যে সাদা ফুল মানে টগর ফুল যেটা আর কি, এই ফুলগুলোও কিন্তু আমার গাছের। শনিবার বলে আমি রিকিকে বলেছিলাম যে জবা ফুলগুলো তুলে নিয়ে আয়, কালী ঠাকুরকে দেব। ও একেবারে বাগানে গিয়ে যত ফুল ছিল সবই তুলে নিয়ে এসছে। এই সাদা ফুলগুলো, তারপর টগর ফুল, জবা ফুল সব তুলে নিয়ে এসছে। হ্যাঁ, কিছু ওই গাঁদা ফুল টুল কেনা ফুল ছিল, কিন্তু সমস্ত বাকি ফুল কিন্তু আমার গাছের। মানে গরমকাল এসে গেছে, আমার বাগান সেটা একদম জানান দিচ্ছে। গরমকালে হচ্ছে এটাই সুবিধা, নিত্য পুজোর ফুলের কোনো অসুবিধা হয় না। আর তাও তো আমি নয়নতারা গাছগুলোকে কেটে দিয়েছি মানে প্রুনিং করেছি। শীতকালে খুব বাজে চেহারা হয়, তো সরু সরু হয়ে যায় ডালগুলো, পাতাগুলো ছোট ছোট হয়ে যায়। ওই জন্য এই গরম পড়তে পড়তেই নয়নতারা গাছগুলোকে প্রুনিং করে দিতে হয় সেইভাবে।
তাহলে আবার নতুন করে ডালপালা বেরিয়ে ঝাঁকড়া হবে, প্রচুর নয়নতারা ফুল হবে। আমার তো এতটা করে নয়নতারা ফুল হয়। তো মোটামুটি সব কাজ শেষ, এবারে খাবো, খেয়ে দিয়ে তারপর এডিটিং নিয়ে বসবো। গুড ইভিনিং। বিয়েবাড়ির জন্য একদম রেডি হয়ে গেছি। অনেক দিন পর এই শাড়িটা পরলাম, আর আজকে লুকটাও একটু চেঞ্জ করলাম। লাস্ট বেশ কয়েকবার বিয়েবাড়িতে গেছি খোপা করে, এবং খোপাতে ফুলের মালা দিয়ে গেছি। তো আজকে ভাবলাম একটু লুকটা চেঞ্জ করি, চুলটা খোলাই রাখি। তো কেমন লাগছে কমেন্ট করে বলবেন। হ্যাঁ, অবশেষে বিয়েবাড়িতে পৌঁছে গেছি, আর পৌঁছানোর পর আমরা তো পুরো অবাক হয়ে তাকিয়ে আছি। এত সুন্দর ডেকোরেশন হতে পারে? সত্যি বলছি, এরকম ডেকোরেশন আমি কোনো দিনও দেখিনি। আপনারাও দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর ডেকোরেশনও করা যায় বিয়েবাড়িতে। আর এটা হচ্ছে নিকো পার্কের ওয়েট ওয়ার্ল্ডে। তো চলুন আমি ডেকোরেশনটা একটু দেখাই, আপনারা মন দিয়ে দেখুন। বিয়েবাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে গেছি। তবে আজকের বিয়েবাড়িতে এত মজা করেছি যে ঠিক করে ভিডিও করতে পারিনি। মানে প্রচুর এনজয় করেছি, প্রচুর গল্প করেছি। যেখানেই আমি এরকমভাবে প্রচুর এনজয় করি, প্রচুর গল্প করি, সেই সব জায়গাতে আমার ভিডিও করার কথা মনেই থাকে না। কোনো ভিডিওই আজকে করিনি, জাস্ট ঢোকার সময় একটু করেছিলাম, ওইটুকুই। খাওয়ার জায়গা, বর করে বসার জায়গা, কিচ্ছু ভিডিও করিনি। 12:30 বাজে। সুতরাং কাল সকালে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।